গুরুচণ্ডালী প্রকাশনার গল্প ও কবিতা পাঠের আসরে আপনাকে সাদর আমন্ত্রণ। আজকের পাঠের গল্প বইয়ের নাম আলেয়া ও অমলতাস। লেখক মোনালিসা চন্দ্র। গল্পের বই পড়তে ভালোবাসা লেখক তার নিজের এই বইয়ের ভূমিকাতে লিখেছেন, গল্পেরা শুধুমাত্র বইয়ের পাতাতে থাকে না, থাকে জীবনের খাতাতেও, থাকে চারপাশে ছড়িয়ে, মানুষের গায়ে জড়িয়ে। এমনই সব গল্পের একটি পড়ছি আজ। গল্পের নাম বিজুরিকা। পড়ছি অমিতাভ। মালা বদলের জন্য দিবাকর এবং অলকার হাতে বেলফুলের মোটা মোটা গড়ে মালা দুটো যে মুহূর্তে তুলে দিল মেয়ে আর বৌমারা মিলে, কলিং বেলটা বেজে উঠল ঠিক তখনই। মালা বদলের মুহূর্তটা খুব কায়দা করে ফ্রেমবন্দি করার জন্য পজিশন নিচ্ছিল সন্দীপ। বয়স অল্প হলেও প্রমিসিং ছবি তুলিয়ে বলে আজকাল বেশ নাম হয়েছে সন্দীপের। ওকে নেমন্তন্ন করাই হয়েছে ছবি তোলার জন্য। ওর ক্যামেরার ফ্রেম ছেড়ে এই মুহূর্তে কেউ নড়তে রাজি নয়। তাই অগত্যা বেজার মুখে দরজা খুলতে ছুটতে হলো বসন্তকে। বসন্ত এবাড়ির সর্বক্ষণের কাজের লোক। দীর্ঘদিন এ সংসারে থেকে পরিবারের একজনই হয়ে গেছে বলতে গেলে। তবে পারিবারিক গ্রুপ ফটো বসন্ত বর্জিত হলেও যে ক্ষতি নেই, এমনটাই বোধহয় সকলের নিরুচ্চার মতামত। ফুলের মালা বদলের পরবর্তী এজেন্ডা সুবর্ণ মালিকা সংক্রান্ত। তবে এটি আর আদান প্রদান নয়, এ প্রদান একমুখী। দিবাকর পড়াবেন, অলকা পড়বেন। বিয়ের হীরক জয়ন্তীতে এই সুবর্ণ মালিকা দিবাকরের তরফ থেকে স্ত্রীকে বিশেষ উপহার। হাতে হাতে গয়নার বাক্স সমর্পণ করা চলবে না। দিবাকরকে স্বহস্তে সেটি পরিয়ে দিতে হবে স্ত্রীকে। এই হলো মেয়ে ও বৌমাদের আবদার। বেশ ঘন হয়ে বসে দিবাকর হারটা পরাতে যাবেন। ঠিক তখনই ভরপুর আনন্দ বাসরে পা রাখলেন বেল বাজানো আগন্তুক। প্রফুল্ল বসন্তের পাশে দাঁড়িয়ে সাক্ষাৎ ঝড় সঙ্গী বিদ্যুল্লতা, দিবাকরের বড় নাতনি বিজুরিকা। একটু আগে সন্দীপ বলে বলেও সকলকে ক্যামেরার সামনে স্থির হয়ে দাঁড় করাতে পারছিল না। কেউ না কেউ নড়াচড়া করেই ফেলছিল। এই মুহূর্তে সেখানে এখন পারফেক্ট ফ্রিজ শট। বিজুরিকাই ভাঙল এই স্থির চিত্রকে। হাততালি দিয়ে বলে উঠল, আরে কি হলো, থামলে কেন দাদু? পড়াও পড়াও। ওয়াও, কি দৃশ্য! সন্দীপ, তোল তোল, ছবিটা তোল। রেডি, 1, 2। সকলের হতভম্ব দশার ঘোর ভাঙলে সবার আগে এগিয়ে আসে দিবাকরের জ্যেষ্ঠা বধূমাতা মিতা। বিজুরিকার মা আসে। বিস্মিত কণ্ঠে বলে ওঠে, তুই হঠাৎ আসবি যে একবারও জানাসনি তো? এলাম, একটু ছুটি পেলাম, চলে এলাম। ভেবেছিলাম তোমাদের সারপ্রাইজ দেব। আমি কি করে জানবো তোমরাই আমার জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছো? আমার কি আর মনে ছিল ঠাম্মা দাদুর আজ ম্যারেজ অ্যানিভার্সারি? চলো দাদু, ক্যারি অন, মালাটা পরাও ঠাম্মিকে। আর কত সারপ্রাইজ দেবে মা তুমি? খুব চাপা গলায় উচ্চারিত হলেও কয়েকজনের কানে ঠিকই পৌঁছলো কথাটা। নিমফুলের মধুমাখা এ বাক্যের উচ্চারক দিবাকরের কনিষ্ঠা পুত্রবধূ সুদেষ্ণা। বাড়ির সকলে জানে ভাসুর কন্যার প্রতি মাতৃসময়ী মহিলার অন্তর্দেশটি মোটেই মোলায়েম নয়। দিবাকর ততক্ষণে হাতটি স্ত্রীর হাতে ধরিয়ে দিয়ে হাত গুটিয়ে নিয়েছেন। অলকাও সেটি চালান করে দিয়েছেন ভেলভেট বাক্সের অন্ধকার গর্ভে। মুখটি বিরস হয়ে গেছে তাঁর। এই নাতনিকে তিনি যথেষ্টই স্নেহ করেন, কিন্তু তা সত্ত্বেও আজ 60 বছরের দৃঢ় দাম্পত্যের জয়ন্তী উদযাপনের এই মনোরম ক্ষণে বিজুরিকার আচমকা প্রবেশ
মনে একটি কাঁটা ফুটিয়েছে তার। এ যেন এক দুর্লক্ষণ। বিস্বাদ একটা অনুভূতি একটু একটু করে গ্রাস করতে শুরু করেছে তার মনের ভিতরটা। সন্দীপ এ বাড়ির সকলেরই খুব পরিচিত। সুদেষ্ণার ছেলে নীলের বন্ধু সে। সেই এবার বলে ওঠে, বিজুদি এসো, এসে দাঁড়িয়ে পড়ো, গ্রুপ ফটো উঠছে, তুমি চলে যাও নীলের পাশের ওই জায়গাটায়। না রে, একে তো জার্নির ড্রেস, তার উপরে আমি ভীষণ টায়ার্ড, একেবারে বাজে ছবি উঠবে। আমি বাবা এখন ছবি টবি তুলছি না, আগে একটু ফ্রেশ হয়ে আসি, তোরা কন্টিনিউ কর প্লিজ। নিজের ব্যাগটা ঘাড়ে তুলে নিয়ে বাড়ির ভিতর দিকে হাঁটা লাগায় বিজু। তার পেছন পেছন অদৃশ্য হয় তার মা বাবা, মিতা আর কল্যাণ। জমে ওঠা গান বাজনার আসরে একটা ছন্দপতন ঘটলে তারপর যেমন চট করে আবার সুরে ফেরা যায় না, এখানেও হলো সেই অবস্থা। বাড়ির বড়রা সকলে ভাব দেখাতে থাকলো যেন সব ঠিকই আছে, কিন্তু সকলেই বুঝলো সব ঠিক নেই। জুতোর ভিতরে ঢুকে পড়া কাঁকড়ের মতো একটা খচখচে জিনিস আটকে থেকে গেছে কোথাও। তার খচখচানি সবাই টের পাচ্ছে, কিন্তু সকলেই ভাবছে অন্যে বুঝি সেটা জানতে পারছে না। মেয়েটা আজ এই মুহূর্তে টপকে না পড়লেই ভালো হতো। এর মধ্যে সুদেষ্ণার কণ্ঠ পুনরায় উগড়ে দিয়েছে প্রচলিত এক প্রবচন, কোথায় যাবে গোপাল, সঙ্গে আছে কপাল। অলকা উসখুস করছিলেনই, এবার সোফা ছেড়ে উঠে পড়ে বললেন, যাই দেখি, একদিন পরে এলো মেয়েটা। ঠিক তখনই কল্যাণ ফিরে এসে জানালো, স্নানে ঢুকেছে বিজু, এখন গিয়ে লাভ নেই, তার চেয়ে বরং আমরা এখন খাওয়া দাওয়াটা শুরু করে দিই। তারপর গলায় দায়িত্ববান হোস্ট সুলভ উচ্চকিত ব্যস্ততার সুর ফুটিয়ে সরবে বলে ওঠে, ডিনার টাইম হয়ে গেছে, চলো চলো সবাই খেতে বসবে, চলো, শিবানীদের আবার ফিরতে হবে সেই বেহালায়, আর দেরি করাটা উচিত হবে না। শিবানী দিবাকর অলকার একমাত্র মেয়ে, তার শ্বশুরালয় বেহালা। খেতে বসার তোড়জোড় চলছে যখন, তখন শিবানীরই হঠাৎ মনে পড়ল অ্যানিভার্সারি স্পেশাল কেকটার কথা। আজ কাটা হবে বলে খুব বাহারি একখানা কেক কেনা হয়েছিল, যার উপর সুন্দর করে লেখা হ্যাপি 60th অ্যানিভার্সারি। দিবাকর আর অলকার প্রতিভূ স্বরূপ দুটো ভারী কিউট চিনির পুতুলও সাজানো রয়েছে তার উপর। শখ করে কেনা কেকটার কথা বেমালুম ভুল হয়ে যাওয়ায় সকলে আরও একবার বুঝল বিজুরিকার অতর্কিত আগমনজনিত ঝলকানিতে সবার মনে যে ধাঁধাটা লেগেছিল তা দিব্য বহাল এখনো। কেক কাটার মতো আরও কিছু এজেন্ডা বাদ চলে গেল কিনা তাই বা কে জানে। আজকের এই হীরক জয়ন্তী উৎসবের মূল আয়োজক যে দুজন, যাদের মাথাতে আজকের অনুষ্ঠানের যাবতীয় ব্লু প্রিন্ট, সেই মিতা আর কল্যাণী এই মুহূর্তে থতমত খাচ্ছে সবচেয়ে বেশি। কাজেই ভুল হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কেক কাটা কাজটা স্থগিত রইল বিজুরিকার জন্য। সে যখন এসেই পড়েছে, তাকে বাদ দিয়ে এই কাজটা আর হয় কি করে। দীর্ঘ অপেক্ষা করতে হয় না, স্নান সেরে ঝরঝরে হয়ে বিজুরিকা ফিরে আসে শিগগিরই। ক্যামেরা নিয়ে আবার পজিশন নেয় সন্দীপ। আসর জমানোর একটা সহজাত ক্ষমতা আছে বিজুরিকার, তার উপর বয়সে সে ভাই বোনদের মধ্যে সকলের বড়। সেই এবার নেতৃত্ব দিয়ে ভাই বোনদের নিয়ে মেতে ওঠে হই হই করে। তাদের লাফালাফিতে দমচাপা আবহাওয়া কিছুটা যেন কাটে এতক্ষণে। হীরক জয়ন্তীতে পৌঁছে যাওয়া দম্পতির হাতে উঠে আসে সুদৃশ্য ছুরি। তুলতুলে কেকের একটা টুকরো আলাদা হয়ে যায় সে ছুরির মসৃণ চালনায়। দাদু, কেকের পিসটা তোলো, খাইয়ে দাও ঠাম্মিকে। তৃতীয় প্রজন্মের হুড়োয় পড়ে কেকের টুকরোটা হাতে নিয়ে দিবাকর বাড়িয়ে ধরেন স্ত্রীর মুখের কাছে। সলজ্জ অলকা সন্তর্পণে একটি কামড় বসান তাতে। এবার ঠাম্মি তুমি খাইয়ে দাও দাদুকে। নাতনির কথা শুনে অলকা তড়িঘড়ি কেকের আরেকটি টুকরো কাটতে গেলেন।
না না, ওটাই ওটাই খাইয়ে দাও দাদুকে। কলরব নাতি নাতনিদের। কি যে বলিস! হাতের ভঙ্গিতে সে প্রস্তাব নস্যাৎ করে দিয়ে কেকের আরেকটি নতুন টুকরো কেটে অলকা খাওয়ালেন দিবাকরকে। 5 জন নাতি নাতনির এবার ভারী ইচ্ছা হতে থাকলো কেকটা নিয়ে মাখামাখি করার। বিশেষত দাদু ঠাম্মার মুখে কেকের ক্রিম মাখিয়ে দেওয়ার বড়ই বাসনা হলো তাদের। বন্ধুদের জন্মদিনের পার্টিতে এমনটা করতেই তারা অভ্যস্ত, কিন্তু এ বাড়ির আবহাওয়া একটু অন্যরকম। তাদের রাশভারী দাদু আর তাঁর একান্ত অনুগামিনী স্ত্রী বাড়ির মধ্যে পুরনো আমলকে ধরে রেখেছেন অনেকখানি। তারা তাই ঠিক সাহস পাচ্ছে না। ভাই বোনদের মন চাপা ইচ্ছেকে রূপ দেবার দায়িত্ব আবারও ঘাড়ে তুলে নেয় বিজুরিকা। কেকের উপরকার ক্রিমের খানিকটা আঙুলে করে পুঁছে তুলে নিয়ে প্রথমে দাদু, তারপরে ঠাম্মার গালে চকিতে মাখিয়ে দেয় সে। বাকি ভাই বোনেরাও পিছিয়ে রইল না, আর অনুসরণ করলো জ্যেষ্ঠাকে। হায় হায় আর হই হই রবে সরগরম হয়ে উঠল আসর। সব কিছুতে বাড়াবাড়ি। সুদেষ্ণার চাপা কিন্তু স্পষ্ট কণ্ঠস্বর ফের পৌঁছে গেল সকলের কানে। সব শুরুর যেমন একটা শেষ থাকে, তেমনি সব অনুষ্ঠানও তার ঘটন অঘটন নিয়ে শেষ হয় এক সময়। সে নিয়মচক্র মেনে এই আসরও ভাঙল এক সময়। ঘড়ির কাঁটা তখন দিন বদলের ইশারা করছে। উৎসব রজনীর অন্তে পরদিন নেমে এলো নতুন সকাল। দেখা গেল সে সকাল আর 5টা দিনের মতোই নিতান্ত সাদামাটা, কোনো বিশিষ্টতা নেই তার। আসলে দিনগুলো সব একরকমই হয়। মানুষই বিশেষ দিনের তকমা সেঁটে গায়ের জোরে বিশিষ্ট করে তোলে তাদের। আরোপিত সে বিশিষ্টতার সৌগন্ধ তাই হারিয়ে যায় দ্রুত। তার উপর মানুষ এখন সর্বদা ছুটন্ত। সেই ছুটন্ত মনের ক্যানভাসে নিত্য নতুন যেসব ছবি আঁকা হতে থাকে, তাদের জায়গা করে নিতে হয় পুরনো ছবিদের ঠেলে ঠুলে সরিয়ে সরিয়ে। ফলে বীর হীরক জয়ন্তীর মতো বিরল একটি ঘটনাও তার উৎসবের রেশ, তার চিত্রময়তা ধরে রাখতে পারে না দীর্ঘ সময়। অলকার বহু প্রতীক্ষিত বিবাহ বার্ষিকী পরদিন সকাল থেকেই তার ঔজ্জ্বল্য হারাতে থাকে নতুন দিনের নতুন নতুন ঘটনা থেকে ঠিকরে ওঠা আলোর ঝলকে। বেশ দেরি করে ঘুম থেকে উঠেছে বিজুরিকা। আজকের গোটা দিনটা শুয়ে বসে কাটাবে সে। আসলে টানা কয়েকদিন নির্বিবাদে রেস্ট নেবে বলেই বাড়ি এসেছে বিজুরিকা। বিগত বেশ লম্বা সময় ধরে কাজের প্রবল চাপ গেছে তার। অফিস এক শক্ত অ্যাসাইনমেন্ট চাপিয়েছিল ওর ঘাড়ে। সে কাজ পরিপাটি সমাধা করেছে বিজুরিকা। এটা তাই তার ওয়েল আর্নড ছুটি। নিজের ব্যাগ থেকে একটা ফটো ফ্রেম বের করে বিজুরিকা ঢোকে গিয়ে অলকার ঘরে। ভারী সুন্দর আর নতুন ধরনের ফটো ফ্রেম সেটা। মাকে দেবে বলে কিনেছিল, এখন মায়ের বদলে ঠাম্মাকে গিফট করে দিল জিনিসটা। তারপর বলল, সন্দীপের তোলা বেস্ট ছবিটা এই ফ্রেমে ভরে দাদুর টেবিলে সাজিয়ে রেখো ঠাম্মি। বিয়ের ডায়মন্ড জুবিলি বলে কথা, এ কি সোজা জিনিস বলো? ফ্রেমটার কত ভাগ্য অমন একটা ছবিকে ডিসপ্লে করবে। একগাল হেসে অলকার হাতে জিনিসটা দিয়ে অলকাকে জড়িয়ে ধরে এক পাক ঘুরে নেয় বিজুরিকা। উড়ি ছাড় ছাড় বলতে বলতে নাতনিকে কোনো রকমে নিরস্ত করেন অলকা। তারপর হাত ধরে পাশে বসান তাকে। উপহারটির গায়ে হাত বোলান স্নেহ ভরে। অতঃপর সেটিকে একধারে রেখে বিজুরিকার থুতনিতে হাত রেখে চেষ্টাকৃত সহজ গলায় করে ফেলেন মনের মধ্যে জমে থাকা প্রশ্নটি, কিন্তু তোর কেন 1 বছরও পুরল না বিজু? আমি তুমি নই বলে? অনাবিল সহজতায় উত্তর বিজুরিকার। মানে? দেখো ঠাম্মি, বিয়ে করব বলে চয়নকে আমিই তো চয়ন করেছিলাম। এত ভালো লেগেছিল ওকে যে বলতে গেলে একেবারে হুড়মুড় করে প্রেমে পড়ে গিয়েছিলাম। যতদিন ব্যাচেলার ছিল সত্যি এক্সেলেন্ট ছিল ছেলেটা,
কিন্তু বিয়ের পরদিন থেকে, বিশ্বাস করো ঠাম্মি, বিয়ের একেবারে পরদিন থেকেই কি বদলে যে গেল ছেলেটা, একেবারে লাট সাহেব বনে গেল। অদ্ভুতভাবে এক্সপেক্ট করতে লাগলো ঘরের সব কাজ করব শুধু আমি, সংসার আমাদের দুজনের, অথচ ঘরের কাজকর্ম সব নাকি একা আমার। আমার অফিস, সেখানকার ওয়ার্কলোড, এসব যেন কিছুই নয় ওর কাছে। কি করে এমন একজন মানুষের সঙ্গে থাকবো ঠাম্মি? মেয়েদের একটু মানিয়ে চলতে হয় রে দিদি ভাই, নইলে সংসার টেকে না। অসুবিধাকে মানিয়ে চলা যায় ঠাম্মি, একটা ইনসেনসিটিভ আর সেলফিশ মানুষকে নয়। প্রতিদিন একটা স্কোয়ার ডিনার এক্সপেক্ট করতো চয়ন। আমার কাজের চাপকে তো দূরস্থান, আমার শরীর খারাপকেও কনসিডার করতো না ও। তুমি জানো পিরিয়ডের সময় কি ভীষণ পেট ব্যথা হয় আমার, ওর তাতেও বিরক্তি। ভাবতে পারো? নিজেই তো দেখে শুনে বিয়েটা করেছিলি দিদি। একটু আনমনা স্বর অলকার। হ্যাঁ করেছিলাম, এবং ভুল করেছিলাম। সিলেকশনে খুব ভুল হয়েছিল আমার, তাই রেকটিফাই করে নিলাম। অ্যান্ড আই অ্যাম হ্যাপি দ্যাট আই কুড ডু দ্যাট। আত্মস্থ স্বর বিজুরিকার। হ্যাপি? বিয়ে ভাঙতে পেরে অলকার নাতনি হ্যাপি? বাক্যটা একেবারে সোজা গিয়ে বুকে ধাক্কা দেয় অলকার। সেই ধাক্কায় পুরনো পলস্তরার মতো ঝুরঝুর করে ঝরে পড়ে কিছু পুরনো ছবি। গভীর গোপন মনোভূমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়া সেসব ছবির মধ্যে থেকে একটাকে আনমনে হাতে তুলে নেন অলকা। নিচের উঠোন থেকে গলা তুলে স্বামীকে বলছেন অলকা, চাবির গোছাটা একটু ফেলে দেবে গো, নামার সময় আনতে ভুলে গেলাম। শোবার ঘরে তাকের ওপর রয়েছে, দেখো। দিবাকর সে চাবির গোছা উপরের বারান্দা থেকে বিরক্তি ভরে ছুড়ে দিলেন অলকার দিকে। জাবদা এক বেনারসি তালার বিঘত খানেক লম্বা চাবি সহ আরো গোটা পাঁচেক ছোট বড় চাবি সে গোছায়। স্ত্রীর পেতে রাখা আঁচলে পড়ার বদলে সে গোছা এসে পড়ল স্ত্রীর কপালে। বারান্দা থেকে ততক্ষণে দিবাকর অদৃশ্য। মাগো বলে মাটিতে বসে পড়লেন অলকা। অল্পের জন্য থেঁতলে যাবার হাত থেকে রক্ষা পেল ডান চোখটি। স্ত্রীর কালশিটে পড়া ফুলো কপাল স্বামীর নজরে পড়ল রাত্রিরে রমণকালে। সব শুনে মন্তব্য হলো, ওটা লুফতে পারলে না, কপাল পেতে নিতে হলো। মন্তব্য শেষে পুনরায় নিবিড় হলেন আরব্ধ কর্ম সম্পাদনে। একবার পড়ে গিয়ে ডান হাতে চিড় ধরিয়েছিলেন অলকা। হাত প্লাস্টার করে রাখতে হয়েছিল 3 সপ্তাহ। ছেলেমেয়েরা তখন ছোট, বাড়ির কাজকর্ম সামলানোর জন্য তাই বাড়তি একজন লোক রাখতে হয়েছিল। কিন্তু চায়ে 2 চামচ চিনি খাওয়া দিবাকরের চায়ে চিনি গুলে সে পেয়ালা বাড়িয়ে ধরতে হতো অলকাকেই। নিজের পরিচর্যা স্ত্রী ছাড়া আর কারো কাছ থেকে গ্রহণ করবেন না দিবাকর। অফিস বেরোবার আগে দিবাকরকে টুকিটাকি জিনিসপত্র তাই অলকাকেই এগিয়ে দিতে হতো, এবং দিতে হতো ওই ভাঙা হাত দিয়েই। বাঁ হাতে কিছু দিলে তা গ্রহণ করেন না দিবাকর। অলকা তাই বাঁ হাত দিয়ে ডান হাতকে তুলে ধরে জিনিসগুলো দিতেন স্বামীকে। কিন্তু কই কখনো তো দিবাকরকে ইনসেনসিটিভ কিংবা সেলফিশ ভাবেননি অলকা। ওসব কাজ করতে গিয়ে ভাঙা হাতে যে যন্ত্রণাটা হতো, সে যন্ত্রণাকেই বরং এক সুখ বেদনায় বদলে নিয়েছিলেন অলকা। ভাবতেন, আহা, মানুষটা কি অচল তাকে ছাড়া, তিনি না থাকলে কি যে হবে এই মানুষের। প্রথম প্রথম খারাপ লাগতো কি? স্মৃতির সার্চ লাইট এইবার আরো একটু দূরে নিক্ষেপ করলেন অলকা। নিজের বোনের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি অলকা। একই দিনে জ্যাঠতুতো দেওরের বিয়ে ছিল বলে। শাশুড়ি মায়ের রেষারেষি ছিল জেঠ শাশুড়িটির সঙ্গে। শ্যামবর্ণা অসুন্দরী নতুন বউটির বিপরীতে নিজের লক্ষ্য
লক্ষ্মী চেহারার সুন্দরী বৌমাটিকে নিয়ে বিয়েবাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে ঘুরে বেরিয়ে শাশুড়ি মার আত্মপ্রসাদ লাভের স্বাদটি যে বোনের বিয়েতে অলকাকে যেতে না দেবার পিছনের গুচ্ছ কারণ, তা অলকার মাথাতেও ঢুকেছিল। কিন্তু কি আশ্চর্য, বোনের বিয়েতে যেতে না পারার দুঃখটাও, আহা, আমাকে নিয়ে শাশুড়ি মার কত গর্ব, এই সুখ বোধের সাবান ঘষে রগড়ে রগড়ে ধুয়ে ফেলেছিলেন অলকা। এইভাবে জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি অন্যায়, প্রতিটি অসঙ্গতিকে নিজের মতো করে কোনো না কোনো গৌরবোজ্জ্বল ব্যাখ্যার চাদর দিয়ে ঢাকা দিয়ে এসেছেন চিরকাল। স্বামী বা শ্বশুর বাড়ির কারোকে ইনসেনসিটিভ ভাবার ভাবনাটাই কখনো ঠাঁই দেননি মনে। শ্বশুর শাশুড়ি যতদিন জীবিত ছিলেন সেবা দিয়ে, শুশ্রূষা দিয়ে একমাত্র পুত্রবধূর কর্তব্য করে গেছেন যথোচিত। কিন্তু নিজের বাবা যখন মৃত্যুপথযাত্রী, সেই মানুষটির জন্য বহাল করেছিলেন মাইনে করা লোক। নিজের কাছে এনে রাখায় কোনো অসুবিধা ছিল না, বড় বাড়ি ছিল, হাতে সময় ছিল, সেবা করার ইচ্ছাও ছিল। কিন্তু দিবাকর বলেননি, তাই অলকাও বাবাকে নিজের কাছে এনে রাখার কথা ভাবতে পারেননি। কেন যে নিজেকে একটু একটু করে দিবাকরের ছায়ায় পরিণত করেছিলেন, তা আজ আর মনে করতে পারেন না অলকা। ছায়া হতে পারার একটা সুবিধা অবশ্য থাকে, অসাম্যজনিত দুঃখবোধ কখনো পীড়িত করে না ছায়াদের। তবে আজ এই মুহূর্তে পীড়িত করছে, ভীষণভাবে করছে। আর তাতে সবচেয়ে আশ্চর্য হচ্ছেন অলকা নিজে। এমনটা তো আগে কখনো হয়নি তার। পতি নারীর একমাত্র গতি জাতীয় কনসেপ্ট ধরাতল থেকে বহুদিন হলো উবে গেছে, অলকা তা জানেন। তাতে তেমন বিচলিতও বোধ করেননি। চারপাশে নিজের বয়সী অজস্র মহিলাকে ঘর থেকে বেরিয়ে চাকরি করতে দেখেছেন, অস্বাভাবিক লাগেনি সেটাও। কারোকে কারোকে ডিভোর্স করতেও দেখেছেন, সেটাকেও গ্রহান্তরের ঘটনা বলে মনে হয়নি অলকার। তাহলে নিজেকে তিনি সারা জীবন দিবাকরের দাসীর আসনে বসিয়ে রাখলেন কেন? সে কি নিজের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না বলে, চাকরি বাকরি করেননি বলে? কিন্তু কেন তিনি কখনো ভাবতে পারেননি দিবাকর যেমন সংসারের কুটোটি ভেঙে দুটো করেন না, শুধু রোজগার করেন, তিনিও তেমনি রোজগার করেন না, 10 হাতে সংসারটা রক্ষা করেন? কেন কোনোদিন ভাবতে পারলেন না তিনি আর দিবাকর পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি মানুষ, উপরে নিচে নয়? গতকালের একটা কথা ভেবে নিজেরই হাসি পেল এখন অলকার। বিয়ে বার্ষিকীর কেকটা দিবাকর কাটলেন, নাতি নাতনিদের হুল্লোড়ে স্ত্রীকে প্রথমে খাওয়ালেন, তারপর নিজের মুখে তুলতে যাবেন, অমনি হাঁ হাঁ করে উঠে ওটা সরিয়ে রেখে কেকের নতুন টুকরো অলকা ধরিয়ে দিলেন স্বামীর হাতে। স্ত্রীর এঁটো দিবাকর খাচ্ছেন, এমন ঘটনা ঘটেনি অদ্যাবধি, অথচ উল্টোটা প্রতিনিয়ত। আচ্ছা, দিবাকর কি কখনো বলেছিলেন তোমার উচ্ছিষ্ট খাবো না আমি? তাও তো মনে পড়ছে না অলকার। তাহলে তাহলে কেন অমন করেন অলকা? হাসি যেমন পাচ্ছিল, স্মৃতির সার্চলাইট এবার যেখানে গিয়ে পড়ল, তাতে বুকের গহীনে লুকিয়ে রাখা বহু পুরনো একটা ব্যথা টনটন করে উঠল। খুব গোপন আর তীব্র সে টনটনানি। এখনো মনে পড়লে ব্যথায় অবশ হয়ে যান অলকা। শেষ সন্তান শিবানীর জন্মের পর নানা অসুস্থতায় ভুগেছিলেন অলকা, খুব দুর্বল হয়ে পড়েছিলেন। এক আয়া রাখতে হয়েছিল তাই অলকার জন্য। চটপটে আয়াটি শুধু যে অল্প বয়সী ছিল তা নয়, খানিকটা চটকদারও ছিল। তার কথা মনে পড়লে
অজান্তেই চোখের কোল ভিজে ওঠে অলকার। অথচ জলের বদলে আগুন বেরোনো উচিত ছিল। কিন্তু না, আগুন তখনও বেরোয়নি, আজও বেরোয় না। দাঁতে দাঁত চেপে সব কষ্ট গিলেছিলেন সেদিন। মিথ্যে চুরির অপবাদ দিয়ে কেবল তাড়াতে পেরেছিলেন আয়াটাকে। দিবাকরকে কিছুই বলতে পারেননি। তাকে জানতেই দেননি যে অলকা নিজের চোখে কিছু দেখেছিলেন। মর্মান্তিক সেই সময়টায় প্রাণপণে নিজেকে বুঝ দিয়ে গেছেন অলকা, পুরুষ মানুষেরা এমন কত কি করে, দিবাকরের তো এই একটিবার মাত্র। অথচ এটা যে মাত্র একটি বারেরই পদস্খলন, তার কোনো অকাট্য প্রমাণ অলকার হাতে ছিল না। আবার এই অলকাই পাড়াতুতো দেওর বাবলুর সঙ্গে গড়ে ওঠা মিষ্টি একটা সম্পর্কের মাঝখানে দেওয়াল তুলে দিয়েছিলেন আচমকা। নভেল পড়তে ভালোবাসতেন বলে অলকাকে লাইব্রেরি থেকে বই এনে দিত বাবলু। তাঁরা দুজনেই ছিলেন গল্পের বইয়ের নিবিষ্ট পাঠক। একটা ভালো বই পড়লে সে বই নিয়ে আলোচনা করার যে নির্মল আনন্দ, তা অলকা ভাগ করে নিতেন বাবলুর সঙ্গে। বই আনা নেওয়ার সঙ্গে সঙ্গে বই বেছে দেবার কাজটাও বাবলু করে দিত বলে বেশ কিছু ভালো বই তখন পড়তে পেরেছিলেন অলকা। তারপর হঠাৎ একদিন অলকার মনে হলো, বাবলুর সঙ্গে তাঁর এই সখ্য বোধহয় পছন্দ হচ্ছে না দিবাকরের। সত্যি সত্যি অপছন্দ হচ্ছে কিনা যাচাই করতেও গেলেন না। তুলে দিলেন দেওয়াল, একাধিক দেওয়াল। তাঁর আর বাবলুর মধ্যে তো বটেই, তুললেন তাঁর আর তাঁর পুস্তক পাঠাভ্যাসের মধ্যেও। আজকে ভাবছেন অলকা, গভীরভাবে ভাবছেন, কেন শুধু একজনকে খুশি করার সাধনায় নিজের ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা মন্দ লাগা সব কিছুর গলা এমন করে টিপে ধরেছেন বারবার। নিজের ইচ্ছের মর্যাদা দিতে গেলে কি হারাতে হতো মানুষটাকে? কিন্তু যাকে খুশি করার জন্য জীবন জোড়া এই প্রচেষ্টা, তাকে কি আদৌ ভালোবাসতে পেরেছেন কখনো? নাকি শুধু ভয়ই পেয়ে এলেন ছটি দশক ধরে? দিবাকরও কি কখনো ভালোবেসেছেন তাকে? এর উত্তর আজ অনেক স্পষ্ট অলকার কাছে। ভালোবাসা আর ভয় সহাবস্থান করে না। দিবাকরের কাছ থেকে ভালোবাসা আর মর্যাদা, এ দুটি জিনিসের একটিও যদি পেতেন, তাহলে তাকে খুশি রাখার প্রাণান্তকর চেষ্টা এইভাবে সারা জীবন ধরে করে যেতে হতো না অলকাকে। বড় অবসন্ন লাগছে আজ অলকার। মনে হচ্ছে জীবনটা কেটে গেছে শুধু ফাঁকির উপর দিয়ে। একাধ বছর নয়, দীর্ঘ 6টি দশক ধরে নিজেকে ঠকিয়ে এসেছেন তিনি। আর সেই একই ফাঁকি নিজের কাছে ধরা পড়া মাত্র তার নাতনি ধুলো ঝাড়ার মতো করে সম্পর্কটাকেই ঝেড়ে ফেলে দিয়েছে। বাড়ির কারো সঙ্গে পরামর্শটুকু পর্যন্ত করেনি, কারো কাছে দুঃখও গাইতে আসেনি। বিয়ে করেছে সেটাও জানিয়েছিল রেজিস্ট্রি করার পর, ভাঙাটাও জানিয়েছে ভাঙন প্রক্রিয়া শুরু করে দিয়ে তারপরে। স্মৃতির সার্চ লাইট নিভিয়ে অতীত থেকে বর্তমানে ফিরে আসেন অলকা। নাতনির পিঠে হাত বোলাতে বোলাতে শোধন, হ্যাঁ রে বিজু, একটা ভালো ছেলে দেখে শুনে আবার বিয়ে করবি তো? এমনি ভাবেই জীবনটা কাটিয়ে দিবি না তো? করবো হয়তো, তবে এখন নয়। কারোকে পছন্দ হলে ভালো করে আগে স্টাডি করব তাকে, তারপর ভাববো বিয়ের কথা। কোনো তাড়াহুড়ো নয়। হেসে ওঠে বিজুরিকা। সে হাসিতে কোনো মালিন্য নেই, নেই কোনো অপরাধবোধের চিহ্ন। অলকার মনে হয় রানী লক্ষ্মীবাইয়ের মতো নিজের জীবনাশ্বের রাশটি শক্ত হাতে ধরে যেন ঘোড়া ছোটাচ্ছে বিজুরিকা। অন্তঃস্থলটা আচমকাই নেচে ওঠে অলকার, আনন্দে আর গর্বে। কি স্বাধীন নাতনি তার! বিজু যা যা করতে পেরেছে তার অনেক কিছু তো তাঁরও করতে ইচ্ছে হতো।
অথচ সেসব ইচ্ছেগুলোর জন্ম হওয়া মাত্র তাদের গলা টিপে মেরে দেওয়া ছাড়া আর কিছুই করে উঠতে পারেননি জীবনে। গত সন্ধ্যায় বিবাহবার্ষিকী উদযাপনের পরম ক্ষণে বিয়ে টেকাতে না পারা বিজুরিকার আগমনকে অপয়া লক্ষণ বলে মনে হয়েছিল অলকার। আজ মনে হচ্ছে জীবনটাকে গোড়া থেকে যদি আবার শুরু করা যেত, তাহলে বিজুরিকার পায়ের ছাপ ধরে ধরেই তিনি এগোতেন। সকালে প্রিন্ট করা একতারা ছবি দিয়ে গেছে সন্দীপ। ভারী সুন্দর সুন্দর ছবি তুলেছে ছেলেটা সেদিনের অনুষ্ঠানের। এক সুখী পরিবারের আলো ছড়ানো ঝকঝকে সব ছবি। দিবাকর অনেকক্ষণ সময় নিয়ে একখানি ছবি বাছলেন ছবির গোছা থেকে। সে ছবিতে স্ত্রীকে পাশে নিয়ে মধ্যমণি হয়ে বসে রয়েছেন তিনি। আশেপাশে তাকে ঘিরে রয়েছে পুত্র পরিজনেরা। স্ত্রীর হাতে ছবিখানা দিয়ে দিবাকর বলেন, বিজুর দেওয়া ফ্রেমটায় ভরে এই ছবিটা আমার টেবিলে রেখে দিও। জীবনে সম্ভবত এই প্রথমবার খুব স্পষ্ট করে একটা না বললেন অলকা। বললেন, না, ওখানে আমি বিজুর একটা ছবি রাখবো ঠিক করেছি। বিজুর একার ছবি। মিতার কাছে ওর সুন্দর দেখে একটা ছবি চেয়ে রেখেছি আমি, সেটাই থাকবে ওখানে। আজকের পাঠ এখানেই শেষ হলো। ভালো লাগলে ইচ্ছে হলে লাইক শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি, যাতে নূতন পাঠের খবর সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। আমাদের বইগুলি পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে বা কলেজ স্ট্রিটে পুঁটিরামের উল্টো দিকে আমাদের দোকানে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। ঠিকানা আর ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের পাঠের আসরে অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।